ওটিটি যাত্রা বলতে গেলে আসলে যেভাবে একটু বলতে হয়, আমার মনে হয় যে নেটফ্লিক্স যদি আমরা ধরি আর কি, যে ওটিটির আমার মনে হয় পায়োনিয়ার ওই সময় আসলে হুলু বলে আর একটা কোম্পানি, তারাও আসলে পায়োনিয়ার। তো এইটা আমার কাছে মনে হয় 2007-এর দিকে তারা আসলে প্রথম লঞ্চ করে। তো নেটফ্লিক্সের আসলে আগের যদি জায়গাটা বলি, বা হুলুর যদি আগে যদি তারা কেবল টিভিতে ছিল হুলু, নেটফ্লিক্স ছিল আসলে ডিভিডি রেন্টাল। হ্যাঁ, মানে আমরা যখন মানে আমি দীর্ঘদিন আসলে আমেরিকায় থাকা হয়েছে আমার, তো ওইখানে আমরা যখন ছিলাম তখন নেটফ্লিক্স আসলে মেইলের মাধ্যমে তারা ডিভিডি দিয়ে যেত। তো তাদের আসলে তারা ওইখানে আরও দুইটা ভিডিও ফ্র্যাঞ্চাইজ ছিল, একটাকে বলতো ব্লকবাস্টার ভিডিও, আর একটা হলো হলিউড ভিডিও। সো তাদের ব্যবসাটাকে তারা একেবারেই মানে আমার মনে হয় যে হার্ম করছে অনেকভাবে, কারণ নেটফ্লিক্স প্রথম আসলে সাবস্ক্রিপশন নিয়ে আসছে। দ্যাট মিনস একটা মাসে ইউ ক্যান ওয়াচ অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, এবং মাসে একটা $19.99 বা $20 একটা ফি দিতে হতো। এবং এটা কী ছিল, তার পুরো কন্টেন্ট লাইব্রেরি ছিল, তার সব ধরনের কন্টেন্ট ওখানে পাওয়া যেত আর কি। অ্যান্ড দেন লাইক ইউ হ্যাভ টু ডু আ কিউ, যে সিলেকশন করতে হতো, আমি এটার পরে এটা দেখবো, এটার পরে এটা দেখবো। তো একসাথে 3টা করে রেন্ট করা যেত। তো ওই 3টা আসলে ওরা মেলে পাঠিয়ে দিত, মানে পোস্ট মেল আর কি, ডাইরেক্ট মেলে, এবং সাথে একটা রিটার্ন ইনভেলপ দিয়ে দিত। এবং তোমার ছবি ধরো 3টা আসছে, এখন তোমার একটা ছবি শেষ হয়েছে, তুমি ওই রিটার্ন ইনভেলপ দিয়ে আবার পোস্ট বক্সে রেখে দিতা, এটা চলে যেত নেটফ্লিক্সে 1 দিন বা 2 দিন সময় লাগতো, তারপরে নেক্সট যে কিউ আছে সেটা দিয়ে দিত। সো দেখা যেত যে $20 তুমি চাইলে আসলে মানে 20টা মুভি দেখতে পারতা বা 30টা মুভি দেখতে পারতা, কেউ যদি ওরকম জায়গা থেকে চাইতো আর কি। সেখানে আসলে ব্লকবাস্টার বা হলিউড ভিডিও, তাদের একটা ডিভিডি রেন্টাল ছিল $2.99, আমার মনে আছে $3, এবং তাদের অনেক লেট ফি ছিল। সো মেইন জায়গায় কী হতো, ভিডিওটা ফেরত দিতে অনেকে মিস হয়ে যেত। সো একবার মিস হলে ওরা 99 সেন্স করে চার্জ করতো। সো আলটিমেটলি আমি কেন এই তথ্যটা আসলে দিলাম, যে কোনো একটা টেকনোলজি যখন আসলে ইভলভ হয়, বা এটা তো আসলে মানুষের প্রয়োজন থেকে হয়, এটা আসলে হয় মানুষের কস্টটাকে কমায় দেওয়ার জন্য এবং মানুষকে একটা কনভিনিয়েন্স দেওয়ার জন্য। তার মানে যখন আসলে মানুষ দেখছে যে এই ভিডিও রেন্টাল বা এইটা একটা প্রাইস মানে স্পেন্ড করছে মানুষ, এবং একটা বড় অ্যামাউন্টই স্পেন্ড করছে, সেখানে নেটফ্লিক্সের এন্ট্রি হয়েছে কীভাবে এই মানুষকে সেম সুযোগ সুবিধা দেওয়া যায় অ্যান্ড প্রাইসটা কমানো যায়। সো এবং আসলে হয় কি, যেহেতু পুরো পৃথিবী ইন্টারনেট আসার পর থেকে পুরো পৃথিবী একটা অন্য রাউটে চলছে। দ্যাট মিনস যে তুমি আজকে এখানে বসে তুমি আসলে তোমার বাইরের দেশের যে ফ্রেন্ডগুলি আছে বা যেই ফ্যামিলি আছে তাদের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছ। পাওয়ার অফ ইন্টারনেট, জাস্ট কমিউনিকেশনের জায়গা থেকে বলি। তারপরে তো অবশ্যই যে আজকে স্ট্রিমিং করে আমরা যে দেখছি, বা ওটিটির যেই আসলে সূচনা, এগুলি কিন্তু সবই আসলে টেকনোলজির ডেভেলপমেন্টের কারণ। তো সিমিলারলি আমাদেরও যেটা হয় যে আমরা মানে আমি 2008-এ বাংলাদেশে আসি, এবং আমি ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আমার মেইন জায়গাটা ছিল যে আমি আসলে প্রডিউসার হব, বা আমার কন্টেন্টের প্রতি একটা প্রেম ছিল। তো ওরকমভাবে আমি আমেরিকা থেকে 2008-এ একটা কোম্পানি নিয়ে শিফট করি, যেই কোম্পানিটার নাম ছিল বায়োস্কোপওয়ালা, যেটা ছিল মেইনলি ক্যামেরা রেন্টাল হাউস, যেটা একটু মানে আমি বলবো যে একটু ডিফারেন্ট এইচডি ক্যামেরা তখন আমরা রেন্টাল দিতাম, পাশাপাশি একটা পোস্ট প্রোডাকশন সেট আপ। তো ওই দিয়ে আসলে মানে আমি বলবো যে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার আসলে মানে ঢোকা বা ইন্ট্রোডাকশন, এবং ওইখানে আমি অনেক শিখছি, মানে এবং অনেক আসলে আমি যেটা বলবো উত্থান পতনের মধ্যে দিয়ে গেছি। এবং আলটিমেটলি ওই সময় আমরা যখন একটা মানে নাটক প্রডিউস করতাম, আমরা দেখতাম যে একটা 40 মিনিটের নাটকে আসলে 30 থেকে 40 হাজার টাকা আসলে প্রফিট থাকে, এবং এটা হয়তো দেখা গেল 3-3.5 লাখ টাকা বা 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকায় নাটক হচ্ছে। যে টাকাটা পেতে পেতে মানে আমি একটা ইনভেস্টর যখন আসলে নাটকে প্রডিউস করে বা টাকাটা খরচ করে, সেই টাকাটা পেতে পেতে দেখা যায় যে 4 থেকে 5 মাস সময় লাগে। তো আমি বলবো যে ওই ইন্ডাস্ট্রিটা আসলে খুব স্লিম ছিল, মানে অনেক প্রফিটেবল ছিল তা না। একটা সময় হয়তো মানুষ বাণিজ্য করছে, কিন্তু যখন আসলে মানে আমি যেটা বলবো যে যেহেতু বাংলাদেশের টিভি আসলে অ্যাডভার্টাইজিংই বেস করে আসলে চলে, যখন অনেক টিভি চলে আসে, বাজেটে টান পড়ে, সেভাবে বাজেট কমতে কমতে ওরকম জায়গায় আমরা আসলে আসছি, যখন আসলে টেকনোলজিক্যাল একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে আসলে অ্যানালগ থাকবে, ডিজিটাল হবে, এরকম একটা আমি বলবো টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং ওই সময় আমরা যেহেতু বাংলাদেশে আসছি, এবং আমরা যেহেতু কিছু টাকা লস করতে গিয়ে যেহেতু এটার মধ্যে প্যাশন আছে, এটার মধ্যে আসলে টিকে থাকতে চাই,
দেখতে চাইছি যে আসলে গ্যাপ কি আছে, এবং গ্যাপটা তখন পুরোপুরি ছিল যে বাংলাদেশে কোনো কন্টেন্টের ডিজিটাল মানে আমি যেটা বলবো প্রেজেন্স ছিল না। ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যাই কন্টেন্ট পাওয়া যেত সেটা হয়তো পাইরেটেড কন্টেন্ট, কেউ একজন হয়তো ডিভিডি থেকে কপি করে এটাকে আপলোড দিয়ে দিয়েছে, বা কোথাও একটা কপি পাইছে টিভি থেকে রেকর্ডও করছে, এরকম লোকজন আছে। সো ওই জায়গায় ওই যে বললাম যে রাইট টাইম ইন দ্য রাইট প্লেস, কী করে যে একটা অপরচুনিটি দেখা গেলে কিছু মানুষ আসলে ট্রাই করে, অনেক মানুষ ট্রাই করে, কেউ আসলে সাকসেস হয়, কেউ সাকসেস হয় না। তো এরকম একটা জায়গা থেকে আমি যেটা বলবো যে মানে আমাদের বাংলাদেশের এই মিডিয়া স্কেপটা আসলে এরকম একটা জায়গার জন্য ওয়েট করছিল হয়তো, বা এরকম সময় এই টেকনোলজিটার আবির্ভাব হয়েছে, বা হয়তো বা আমাদের হাত দিয়ে হয়েছে, বা আরও 5 জনের হাত দিয়ে হয়েছে। এবং আলটিমেটলি যে সবাই টিকে আছে তা না, মানে অনেক আমরা দেখছি যখন আমরা প্রথম আসি বঙ্গ, এর সাথে আরও অনেকগুলি মানে কোম্পানি আসলে যাত্রা শুরু করে। আমার এক্স্যাক্টলি এখন নাম মনে নেই, হয়তো থার্ড বেল, পপকর্ন, এরকম যাত্রা শুরু করে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে টিকে থাকে একটা দুইটা কোম্পানি আসলে। তো আসলে বাংলাদেশের আমি তো বললাম যে পুরো ওয়ার্ল্ডে আসলে কখন এটা হয়েছে, 2007-এ। 2011-তে আসলে ক্যানাডিয়ান একটা আমি যতটুকু পড়ছি যে ওদের যে ফেডারেল কমিউনিকেশন, ওরা বলে দিছে যে ইন্টারনেট যেহেতু এখন পাওয়ারফুল হয়ে যাচ্ছে, আমরা যেহেতু এমবি এবং গিগাবাইট মানে কমে এভেল করতে পারছি ফর দ্য কনজিউমার্স, এখন ইন্টারনেটের মাধ্যম দিয়ে আপনি আসলে টিভি দেখতে পারবেন, নিউজ দেখতে পারবেন, মানে এই জায়গাটা তারা আসলে অফিসিয়ালি বলে 2011-তে। কিন্তু তার আগের থেকেই কিন্তু ওই যে বললাম 2007-08 থেকে আসলে নেটফ্লিক্স বা ইন্ডিভিজুয়াল লেভেলে ট্রাই করছিল। তো সিমিলারলি বাংলাদেশেও আসলে আমি যেটা বলবো যে আমাদের এই অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে ডিজিটাল রাইটস ছিল না, ক্যাটাগরিটা বাংলাদেশে ছিল না। তো এরকম এক জায়গায় আমরা বঙ্গ আসলে অফিসিয়ালি লঞ্চ করি 2014-তে, বা 2011-12 থেকে আমরা আসলে ডিজিটাল রাইটস নিয়ে কাজ করা শুরু করি, যে মানুষকে অ্যাওয়্যার করা। এবং আমি যখন আসলে মানুষকে ডিজিটাল রাইটসের কথা বলতাম, আমার খেয়াল আছে যে মানুষ আসলে ভয় পাইতো যে তার এই বিজনেসটা, তার যে সিনেমা হলে যে রেন্ট করে সে প্রতি সপ্তাহে একটা রেন্টাল পায়, বা টিভিতে যে 3টা রানের জন্য সেটা টাকা পায়, সেই বিজনেস সে ক্ষতিগ্রস্ত হবে কিনা। তো এরকম একটা জায়গা থেকে আমার খেয়াল আছে, আমি এখনও তার কথা সবসময় বলি, দোয়েল কথাচিত্র সাইফুল ভাই, ওনার থেকে আমি 10টা ছবি কিনি। 10টা ছবি কিনি মানে কি, লাইসেন্স নেই, ডিজিটাল লাইসেন্স। আমার কাছে মানে 5,000 টাকা করে নিয়েছিলাম, 50,000 টাকা দিয়ে কিনছি। কিন্তু এই কেনাটা আমাকে 3 মাস তার পিছনে বা তাকে বোঝাইতে হয়েছে, তাকে মানে মানে ওই 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 স্বস্তিটা দিতে হয়েছে যে তার যে রেগুলার যে ব্যবসাটা আছে সেটাতে তার কোনো এফেক্ট পড়বে না, ইম্প্যাক্ট পড়বে না আর কি। মেইন জায়গাটা আমার কাছে যেটা ফিল হয় সেটা হচ্ছে যে যদি আসলে আমি বাংলাদেশ বলি, বা আমি একটা সমগ্র মানে মানে আমি যে ইন্ডাস্ট্রি নিয়ে যদি আসলে বলি, ওটিটি আসলে ব্যাপারটা কি, ওটিটিকে বলা হয় ওভার দ্য টপ বলা হয়। হ্যাঁ, যে ওটিটি মিডিয়া মানে ওভার দ্য টপ মিডিয়া। দ্যাট মিনস ধরো আজকে তুমি যদি সিনেমা হলের কথা চিন্তা করো, একটা রিয়েল লোকেশন যেখানে গিয়ে তোমাকে দেখতে হয়, টিভির কথা চিন্তা করো, তোমার কেবলের মাধ্যমে তোমার একটা কানেক্টিভিটি থাকতে হয়, তারপরে তোমাকে দেখতে হয়, তাই না? মানে এটা খুবই, আমি যেটা বলবো, প্লেস সেন্সিটিভ। তার মানে তোমার বাসায় যদি দেখতে চাও তো বাসায় একটা কেবল লাগবে, বা টিভি লাগবে, বা কেবল কানেকশন লাগবে, বা অফিসে যদি দেখতে চাও সেখানেও কিন্তু সেটা লাগবে। তো এখন ওটিটিটা আসলে এই যে টেকনোলজি, ওই যে বললাম যে আসলে কোন মিডিয়ামে এটা আসলে তোমার কাছে আসতেছে। তো ওটিটি ইউজ করে আসলে ইন্টারনেটের পাওয়ার। এইটা অবশ্যই তোমার একটা ডিভাইস লাগে, এটা যে কোনো ডিভাইস হইতে পারে। সো দ্যাট মিনস এটা তোমার স্মার্টফোন হইতে পারে, এটা তোমার ল্যাপটপ হইতে পারে, এটা তোমার টিভিও হইতে পারে, বা এটা তোমার যে গেম খেলো সেই গেমিং ডিভাইসও হইতে পারে আসলে, বা আরও অনেক ধরনের ডিভাইস হইতে পারে। এটার লাগে হচ্ছে ইন্টারনেট, আর লাগে হচ্ছে যদি এটা পেইড প্ল্যাটফর্ম হয়, যদি তোমাকে পয়সা দিয়ে দেখতে হয়, তার মানে একটা পেমেন্ট গেটওয়ে, তোমার কাছে একটা ক্রেডিট কার্ড লাগবে, বা বিকাশ নগদের মতো তোমার একটা পেমেন্ট গেটওয়ে লাগবে, বা আজকাল আমরা গ্রামীণ ফোনের ব্যালেন্স বা তোমার টেলকো ব্যালেন্স দিয়েও তুমি আসলে পে করতে পারো। তো ওটিটি জনপ্রিয় হওয়ার মোর কারণটা আমার কাছে যেটা মনে হয়, ফার্স্ট অফ অল এটার যে সংজ্ঞাটা আছে, যেটা হচ্ছে যে এনি টাইম এভরিওয়্যার, মানে যে কোনো জায়গায় অ্যান্ড এনি ডিভাইস। সো 3টা এনি নিয়ে আসলে এটার ভ্যালু ক্রিয়েটেড। এবং সবচেয়ে বড়, তুমি যদি আসলে একেবারে তুমি নেটফ্লিক্সের জায়গা থেকে চিন্তা করো, যে তুমি আগে কী করতা, যে একটা ভিডিও ছবি দেখতে চাও, তুমি একটা ভিডিও লাইব্রেরিতে যাইতা, যদি ভিএইচএসে বা ডিভিডিতে দেখতে যেতা, অনেক কন্টেন্টের মধ্যে থেকে তুমি বাছাই করে আইনা দেখতা, বাসায় নিয়ে আসতা। তার মানে তোমার একটা, মানে আমি যেটা বলবো যে ট্রাভেল টাইম আছে,
দেখার পরে তোমার হয়তো পছন্দ হলো না, আবার গিয়ে কিন্তু এটা রিটার্ন করতে হচ্ছে। এখন তুমি বাসায় বসে তুমি এই পুরো লাইব্রেরিটা তোমার ডিজিটালি তোমার সামনে, তোমার এটা দেখার ইচ্ছে হচ্ছে না, তুমি 10 মিনিট দেখলা, 5 মিনিট দেখলা, 2 মিনিট দেখলা, বোর্ড হয়ে গেলা, বা এই সময়ে এই মোমেন্টটা ভালো লাগতেছে না, তুমি সাথে সাথে আরেকটাতে শিফট করো। এই যে কনভিনিয়েন্সটা, এই যে তোমার হাতে যে অফুরন্ত একটা লাইব্রেরির যে আসলে সমাগম, সো তুমি আসলে এটার ভ্যালু প্রপোজিশনটা দেখো। একটা জিনিস তো আসলে তার নেচারের কারণে জনপ্রিয় হয়। সো মানে আমি জাস্ট এটা বলার জন্য যে এটার আমরা যদি আসলে এটার উপকারিতা দেখি বা এটার আসলে যে মানে এফেক্টটা দেখি, যে ইম্প্যাক্টটা দেখি, তাইলে কিন্তু আমরা বুঝে যাবো যে কেন এটা জনপ্রিয় হয়েছে। যেমন আজকে অনেকে আমার সাথে মানে বলে যে ভাই আমি আপনাকে ইউটিউব দিব, ওটিটি দিব না। মানে আমি যখন প্রথম কথা বলি আর কি, তো ইউটিউবও কিন্তু একটা ওটিটি, স্পটিফাই ইজ অ্যান ওটিটি। মানে এই জিনিসটা আসলে অনেকে আসলে বোঝে না। হয়তো ফেসবুক না, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, কারণ এখানে তুমি ইন্টারাকশান আছে, অনেক কথাবার্তা আছে, কিন্তু যেই জায়গায় আসলে আর্কাইভাল অনেক কন্টেন্টের মানে আমি বলবো যে সমারোহ আছে, এবং মানুষ খুব অ্যাট কনভিনিয়েন্স দেখতে পারে এবং নিজের টাইমে দেখতে পারে, যে হঠাৎ করে তার দেখতে ছিল, স্টপ করে সে আরেকটাতে চলে গেলো, আবার ফিরে এসে সে দেখলো, তার মানে খুবই কনভিনিয়েন্টলি সে দেখতে পারে। সো এই জায়গার কারণেই আসলে আমার মনে হয় যে ওটিটি এত জনপ্রিয়। পুরো পৃথিবীর জায়গা থেকেই যদি বলি আসলে, সেটা হচ্ছে খুব সিম্পলি আমার কাছে মনে হয় যে আমরা যখন বড় হয়েছি, মানে আমরা জেনারেশন এক্স, দ্যাট মিনস আমরা আসলে 70s 80s আসলে বড় হয়েছি আমরা। তো ওই সময় আমরা আসলে কিসে ছিলাম, যে আমরা আসলে জয়েন্ট ফ্যামিলি কালচারে ছিলাম, যে আমরা বাবা মা দাদা দাদি ভাই বোন একটা বাসায় বসবাস করতাম বেশিরভাগ জায়গায়। আস্তে আস্তে এটা কী হলো, নিউক্লিয়ার ফ্যামিলিতে আস্তে আস্তে টার্ন নিল। দ্যাট মিনস ছোটো ছোটো মানে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ, যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, মানে ইউনো মানে সো আস্তে আস্তে মানুষ কী করছে, ডেভেলপমেন্টের জায়গায় যেতে 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 এত ব্যস্ততা হয়ে যায় যে এরকম একটা মানে এনভায়রনমেন্টে তার আসলে কমফোর্টেবিলিটি হয় না, মানে তার সাথে আসলে মেলে না আর কি। তো আমার কাছে মনে হয় যে ভিউইং হ্যাবিটটাও এটার সাথে সাথে, এই নেচারের সাথে সাথে আমাদের চেঞ্জ হয়েছে। আগে যেমন আমরা সবাই মিলে ছবি দেখতাম বা সবাই মিলে সিনেমা দেখতে যাইতাম, সেটা এখন আসলে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচে চলে গেছে। সো দ্যাট মিনস এখন বড় স্ক্রিন আসলে দেখার চেয়ে ওই যে বললাম ছোটো স্ক্রিন, আবারও কনভিনিয়েন্স, আমি যেটা বললাম, হয়তো বড় স্ক্রিনে এখনও আমরা দেখি স্পোর্টসটা হয়তো দেখি, বা হয়তো একটা অ্যাওয়ার্ড শো দেখি, একটা ইভেন্ট বেস কিছু দেখি যেটা লাইভ, কিন্তু এছাড়া অন্য যা কিছু আছে, হ্যাঁ, সেইটা আমার কাছে মনে হয় যে এখন আমরা আসলে ছোট স্ক্রিনে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার যেটা মনে হয় কি, যে অনেকে বলে যে আসলে যে এটার জন্য আসলে আমার যে বড় স্ক্রিনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার মনে হয় না ওইটার অপ্রয়োজনীয়তা থাকবে না। মানে জায়গাটা হয় কি, যে ছোট স্ক্রিনটা খুব অ্যাভেলেবেল বড় স্ক্রিনের যে আসলে একেবারে পড়ে যাবে তা না। এইটা আসলে যেটা দেয় যে নতুনভাবে এটাকে ডিজাইন করার একটা স্বপ্ন দেয়, একটা পরিকল্পনা দেয় মাথার মধ্যে, যেটা একটা আরেকটার পরিপূরক। মানে এইটা আসছে বলে সিনেমা হল বন্ধ হয়ে যাবে, এটা আমি আসলে বিলিভ করি না, বা এইটা আসছে বলে টিভি বন্ধ হয়ে যাবে, আমি বিলিভ করি না। আমার কথা হচ্ছে এটা একটা নিউ মাধ্যম আসলো, অবশ্যই এইটা হয়তো আগেও যেতে পারে সবার কিছু থেকে, কিন্তু অন্য মাধ্যমগুলিকেও তাদের রিশেপ করতে হবে যাতে এটার তারা আসলে পরিপূরক হইতে পারে, আমার কাছে মনে হয়। আর আলটিমেটলি যারা আসলে কন্টেন্ট নিয়ে কাজ করছে, বা যারা আসলে আমি বলবো যে কলা কুশলী যারা আসলে একটা কন্টেন্ট বানাচ্ছে, তাদের তো আসলে মার্কেট আরও বড় হইলো আমার কাছে মনে হয়। তাদের জন্য তো এটা কোনো থ্রেট না, যে আগে একটা মাধ্যমে দেখতো এখন আরও 10টা মাধ্যমে দেখে। সো মার্কেট আমি একটু বেটার হলো না, আমার কাছে মনে হয়েছে। আমাদের মানে প্রত্যেকটা ওটিটির, হ্যাঁ, কি এটাকে বলে, আমরা বলি ফ্রিমিয়াম মডেল। দ্যাট মিনস আজকে তুমি কিছু কন্টেন্ট দেখতে পারবা ফ্রি, হয়তো একটা লিমিটেড টাইমের জন্য দেখতে পারবা, তারপরে দেখতে গেলে তোমাকে পেইড মোডে দেখতে হবে। তার মানে ইটস নট অ্যাক্সেস টু অল, ইটস নট লাইক ইউটিউবে যদি যাও দেখবা যে ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন আছে। তার মানে কমিউনিটি গাইডলাইনের মধ্যে অনেক কিছু আছে, যে ভায়োলেন্স বা এই যেই কথাগুলি তুমি বলছো, যেগুলি আসলে আমাদের রেগুলার সামাজিক যে চেতনাবোধ আছে বা যেই জায়গাগুলি আছে সেগুলিকে আসলে মানে আমি বলবো যে হ্যাম্পার করবে, সেগুলি কিন্তু সুন্দরভাবে তারা এটাকে পলিসির মধ্যে ইনক্লুড করে রাখছে। এবং এটা এমন না যে এটা আপডেট হচ্ছে না, এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তারপরে নতুন একটা কিছু আমরা শিখলাম, আমরা কিন্তু আপডেট করছি। তো আলটিমেটলি আমরা যখন আজকে আমাদের জায়গা থেকে যদি বলি, যেহেতু আজকে গভর্নমেন্টের সাইড থেকে কোনো নীতি নির্ধারণ আমাদের জন্য করে নাই, ওই যে আমরা টেকনোলজি জাম্প করি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা কী করি, টেকনোলজি জাম্প করি। যে ওটিটি আমাদের গভর্নমেন্ট বোঝার আগেই আমরা প্রাইভেট লোকজন বুঝে ফেলছি
এই জন্য আমরা বিজনেসে চলে গেছি, এরপরে গভর্নমেন্ট আইসে হয়তো আমাদেরকে নীতি নির্ধারণ করবেন, এখানে আবার আমরাই তাদেরকে হয়তো হেল্প করব যে ভাই এভাবে করেন কারণ আমাদের তো একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে। তো যেহেতু আমরা এই দেশের মানুষ, যেহেতু আমরা এই দেশে কাজ করতে চাচ্ছি, এই দেশের যে একটা কালচারাল যেই অবস্থা বা আসলে সাইকোলজিক্যাল যে অবস্থা আমাদের যেটা, সেটা কিন্তু আমরা এক ধরনের অনুধাবন করি। এবং আমাদের টিমে কি আছে, আমাদের টিমে কিন্তু আমরা টিভির লোকজনও আনছি, সিনেমার লোকজনও আনছি, সব ধরনের স্পিয়ারের লোকজনকে কিন্তু আমরা নিয়ে আসছি। বাংলাদেশে ধরো আমার কাছে মনে হয় যে আমরা আসলে কি, আমরা খুবই গল্পপ্রিয় মানুষ। আজকে আমি ধরো যদি 10 জন লোকের সাথে কথা বলি, 8 জন লোকের একটা গল্প আছে যে আমাকে বলতে চায়। তার মানে উই আর ক্রিয়েটিভ, মানে একদমই পুরা যদি জায়গা থেকে বলি যে সবারই একটা গল্প আছে, গল্পের মধ্যে সত্যি মিথ্যা মিলায়া বা এক ধরনের তার পারসেপশন থেকে সে গল্পটা বলে। তো আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমি যতদিন ধরে আসলে যত লোকের সাথে আমার পরিচয় হয়েছে, আমার কিন্তু মনে হয়েছে সবার অদ্ভুত অদ্ভুত গল্প আছে। কিন্তু প্রবলেমটা হয়েছে যে এই দেশে আসলে ওভাবে কোনো ইনস্টিটিউশন তৈরি হয় নাই, বা ওভাবে কোনো এডুকেশনের প্লেস তৈরি হয় নাই, হ্যাঁ, যেখান থেকে আসলে শিখে মানুষ আসলে বের হবে। এবং এই মিডিয়া হয়তো এখনও এরকম কোনো একটা পজিশন দিতে পারে নাই, বা এরকম কোনো আমি বলবো সম্মান দিতে পারে নাই, অনার দিতে পারে নাই, যে আমাদের বাবা মারা এখনও বুঝতেছে যে মিডিয়াতে কাজ করলে মানে সে আসলে মানুষজনকে বলতে পারবে। সো এরকম একটা জায়গা কিন্তু আসলে আমাদের আছে অনেক দিন ধরে। এই পার্সপেক্টিভে যদি চিন্তা করো যে যারাই এই মিডিয়াতে কাজ করছে তারা তাদের নিজেদের চেষ্টায় প্যাশন থেকে কষ্ট করে এই মিডিয়াতে আসলে লেগে আছে। তুমি আজকে তোমার জায়গা থেকে যদি চিন্তা করো যে টিভি চ্যানেল, তাও আমি বলবো যে একটা রেসপেক্টেবল অনারেবল জায়গা, কিন্তু তুমি যদি তোমার ফ্যামিলিকে বলো যে আমি প্রোডাকশন হাউসে কাজ করছি বা একটা কন্টেন্ট বানাচ্ছি, এটা কিন্তু উনিও বুঝবে না, কিছু বুঝবে না, উল্টা বলবে ভাই তুই কী করস, আমি তো আসলে কাউকে বলতে পারি না। এরকম একটা জায়গায় আমরা আছি। কিন্তু এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও যদি বলি আর কি। তারপরেও যে কষ্ট করে যদি কাজ করে, তার মানে কষ্ট করে কাজ যে করতেছে, কেন করতেছে? ফার্স্ট, যেই লোকটা আসলে স্টোরি বলতে পারে এবং ক্রিয়েটিভলি চিন্তা করে যে আমি এই স্টোরিটা বানাবো, বা একটা অ্যাক্টর যখন অ্যাক্টিং করতে চায় তার স্বপ্ন হচ্ছে বড় পর্দা, মানে সে ফিল্ম বানাইতে চায়। তার মানে লাস্ট যে আমি একেবারে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগের থেকেও যদি আমি চিন্তা করি যে যিনি এই মিডিয়াতে কাজ করে তার স্বপ্নই থাকে যে আমি আসলে বড় পর্দায় কাজ করবো। হয়তো সবাই পারে না, এটাও ব্যাপার আছে। দেন কি হলো যে একসময় বিটিভিতেও একটা টেরিস্টেরিয়াল চ্যানেল ছিল, তারপরে স্যাটেলাইট আসলো একটা সময়, 90s গিয়ে স্যাটেলাইট আসলো। তখন স্যাটেলাইট আমাদের দেশে আসলে আরম্ভ করলো। এখন ওই যে বললাম যে যদি তুমি ক্রিয়েটিভ সার্কেল চিন্তা করো বা একটা গ্রুপ চিন্তা করো, এটা কিন্তু অনেক না। 18 কোটি মানুষের দেশে আমার কাছে মনে হয় না 1-1.5 লাখের বেশি এই গ্রুপটা আছে, তাই না? তার মানে খুবই ওই যে বললাম যে নিজের পার্সোনাল মানে কী বলে এটারে এইমের কারণে, নিজের পার্সোনাল মানে স্যাক্রিফাইসের কারণে সমাজ এবং সোসাইটির বিরুদ্ধে যুদ্ধ করে করে সে আসলে এই জায়গাটা আসলে এক ধরনের অর্জন করছে আর কি। তো যখনই স্যাটেলাইট টিভি আরম্ভ হইলো এবং ভলিউমে শুরু হইলো, তখন এই ক্রিয়েটিভ লোক যার সিনেমা বানানোর কথা ছিল সব স্যাটেলাইটে চলে আসছে, হাফ হয়ে গেছে আর কি, সিনেমাতে আর যায় নাই। তো বিশেষ করে ইয়াংরা যারা আস্তে আস্তে কী হচ্ছে যে ইয়াংরা কী চিন্তা করছে, আমার তো লাইফ লিড করতে হবে, আমার তো জীবনের প্রয়োজন আছে, তার মানে কোনটা আমাকে আসলে মোর কন্টেন্ট দিবে সারাক্ষণ? কারণ সিনেমা তো আসলে ইটস এ গ্যাম্বলিং, কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না। টিভি কি একটা মোর প্ল্যাটফর্ম, ও 2 লাখ টাকা দিলে ও তো একটা পয়সা দিয়ে কিনে নিচ্ছে। তুমি তো জানো যে 2 লাখ টাকা নাটকটা বানানো যাবে, বা 50,000 বা 1 লাখ টাকা একটা নন ফিকশন বানানো যাবে একটা এপিসোড। সো এই যে একটা ভঙ্গি দিছে যে কিছুটার, আমি যেটা বলবো যে এক ধরনের মানে রিস্কটাকে মিনিমাইজ করছে বা এক ধরনের অ্যাসিউরেন্স দিছে। সো ক্রিয়েটিভ লোকগুলো কিন্তু এখানে চলে আসছে। আরও এখানের মধ্যে যারা আর একটু নিজেকে ক্রিয়েটিভ আছে তারা কী করছে, টিভি কমার্শিয়ালে চলে গেছে। কারণ এই যে বিজ্ঞাপন চলবে অ্যাডভার্টাইজিং দিয়ে, তার মানে যে একটা ব্র্যান্ড, তার তো একটা কমিউনিকেশন লাগবে। এই কমিউনিকেশনটা কে বানাবে? ওইটাও তো একটা ছবি। এই কিন্তু ইন্ডাস্ট্রি, সিনেমা, টিভিসি, যদি তুমি ক্রিয়েশনের জায়গা থেকে এখন চিন্তা করো, এখন সিনেমা কতটুকুর হয়? সিনেমা একটা হয় শর্ট ফিল্ম, আর একটা হয় ফিচার লেংথ ফিল্ম, যেটা আসলে আমরা বলি যে 12,000 ফিট যখন অ্যানালগে ছিল, এখন বলে হলো 82 মিনিটসের প্লাস হচ্ছে আমরা ফিচার ফিল্ম বলি। তো 82 মিনিটসের একটা কন্টেন্ট মানে প্রায় একটা লাইফ বলে দেওয়া যায় আসলে। 82 মিনিট যদি আমি তোমার সাথে কথা বলি, এটা বানাইতে তো আসলে অনেক সময় লাগে এবং অনেক টাকা পয়সা লাগে এবং অনেক কিছু লাগে। বাট এই ধরনের গল্প একটা তৈরি হয়েছে। আরেকটা তৈরি হয়েছে হচ্ছে গিয়ে টিভির জন্য গল্প। টিভিতে কী ধরনের গল্প যায়? 40 মিনিটের গল্প যায়, বা
এপিসোডিক গল্প চাই, যেটা হয়তো 52 পর্বের সিরিয়াল বা 26 পর্বের সিরিয়াল বা 104 পর্বের সিরিয়াল। এই কিন্তু আমি বলবো ফিকশনের জায়গা থেকে। আর নন ফিকশন তো এক ধরনের এটাকে বেস করে আসলে চলছে, কুকিং শো চলছে, কুইজ শো চলছে, টক শো চলছে, পলিটিক্যাল টক শো চলছে। তো এরকম একটা জায়গা থেকে হঠাৎ করে মানে ওই আগের নাটকেরই, মানে আগের যে কন্টেন্টগুলি ছিল এগুলি এতদিন কি হইতো যে টিভিতে একবার নাটকটা দেখায় বা টিভিতে একবার সিরিজ দেখায়, হয়তো ডিভিডি সেল হয়েছে, VHS সেল হয়েছে, যখন এগুলি পাইরেটের কবলে পেয়েছে তখন কিন্তু পুরো ভ্যাকুয়াম। তো আমি যদি বলি 2005 থেকে 2008-09 পর্যন্ত 10 পর্যন্ত কিন্তু পুরো ভ্যাকুয়াম ছিল, খালি টিভিতে যেত না, এটা সিনেমা যেত, আর কিন্তু কিছু ছিল না। এরকম একটা সময় ইউটিউব বা ডিজিটাল টেকনোলজিতে ইউটিউব আসছে। তো এখন দেখা যায় যে ইউটিউবে অনেক গান পাওয়া যায়, বা একটা ওয়েবসাইটে বা একটা ইয়েতে গিয়ে তুমি অনেক গান পাচ্ছ। সে পার্সোনালি কোনো একটা আমেরিকা একটা ছেলে স্টুডেন্ট পড়ালেখা করছে, সেই টেকনোলজি বুঝছে, সে একটা ওয়েবসাইট বানায় রাখছে, পাইরেসি করে এই গানগুলি উঠে রাখছে, মানুষ ওখানে গান শোনে যারা আসলে এই নেটওয়ার্কটা জানে। এরকম একটা জায়গায় হয়েছে। তো এরকম একটা জায়গায় যখন এই যে বঙ্গ বা আমরা আসলে এন্ট্রি করলাম, আমরা কি করলাম যে আগের যেই কন্টেন্ট, এক্সিস্টিং যে কন্টেন্ট, সেই কন্টেন্টের আমরা একটা স্পেস দিলাম, নতুন একটা প্ল্যাটফর্ম দিলাম। তার মানে যে 2002-তে যেই নাটকটা আসলে চলছিল, সেই নাটকটা এখন ইউটিউবে অর্গানাইজভাবে তুমি দেখতে পারতেছো সবগুলি এপিসোড, যেটার অ্যাভেলেবিলিটি কিন্তু আগে ছিল না। এই কিন্তু একটা নতুন একটা রেজারাকশন হলো, নতুন একটা আমি যেটা বলবো এভলিউশন হলো, এবং মানুষ আসলে কন্টেন্ট এখন ডিজিটালি দেখা শুরু করলো, হ্যাবিট আরম্ভ হইলো ফ্রি অ্যাডভার্টাইজিং দিয়ে, কারণ ইন্ডাস্ট্রি অ্যাডভার্টাইজিং। এবং বঙ্গর জায়গা থেকে কী হচ্ছে, বঙ্গর কোনো কন্টেন্ট ছিল না। আমরা সবাইকে বোঝায়, এটা চ্যানেল আই বলো, NTV বলো, ATN বাংলা বলো, লেজার ভিশন বলো, জি সিরিজ বলো, প্রত্যেকে কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে। কারণ তার তো ওই ডিভিডিতে, মিনি ডিভিডিতে যে কন্টেন্ট ছিল এটা তো ডিজিটাইজই করা না, বা ডিভিডি প্লেয়ারে যেটা ছিল সেটা ডিজিটাইজই করা না। বঙ্গ এখানে এসে ডিজিটাইজ করছে। বঙ্গ এখানে এসে মেটাডেটা দিছে যে এটার আসলে আর্টিস্টের নাম কী হইতে পারে ইংলিশে বা বাংলায়, বা এটা সিনোপসিস কী হইতে পারে, শর্ট সিনোপসিস কী হইতে পারে, কত সালে এটা রিলিজ হয়েছে, এই যে আর্কাইভাল ডাটা নিয়ে যে বঙ্গ কাজ করছে। তো এই কিন্তু একটা আমি বলবো যে ইন্ডাস্ট্রির একটা জায়গা আসলে শুরু হওয়ার পরে কি হয়েছে যে এখন আমরা সিমিলার কিন্তু ওই মোডেই আছি, কি অ্যাডভার্টাইজিং দিয়ে OTT চালাবো, ইউটিউব যেভাবে চালায়। কারণ এখনও যদি আমি পে করি, মানুষ তো এখনও পেতে অভ্যস্ত না। এই মানুষই কিন্তু 60 টাকা দিয়ে ডিভিডি কিনছিল এক সময়, কিন্তু টেকনোলজি বা আমাদের অ্যাডভান্সমেন্টের কারণে ওর ওই বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, ও পাইরেসি করে কন্টেন্ট দেখছে বা ইউটিউবে ফ্রি কন্টেন্ট দেখছে। এখন এই করতে করতে এখন কি হয়েছে, এখন আবার ওই যদি ইন্ডাস্ট্রির জায়গায় চিন্তা করো, ওই ডিমান্ড মানে মানে বলছি সাপ্লাই কিন্তু কম, লিমিটেড পিপল। এখন এই মিডিয়ামে এখন অনেক প্ল্যাটফর্ম চলে আসছে। বঙ্গ এটা চায়, চরকি এটা চায়, বায়োস্কোপ এটা চায়, বিঞ্জ এটা চায়, হইচই এটা চায়, আবার টিভি চ্যানেল চায়, আবার ইউটিউব চ্যানেল চায়, আবার সিনেমাও হইতে হবে। সো সাপ্লাই আর ডিমান্ড বেড়ে গেছে হঠাৎ করে, সাপ্লাই কমে গেছে। সো আলটিমেটলি এই যখন ফর্মুলা হয় তখন কি হয়, সাপ্লাই যারা দেয় তাদের দাম বেড়ে যায়। সো ইনফ্লেটেড একটা দামে চলে গেছে প্রোডাকশন কস্ট, সেইটা অ্যাডভার্টাইজিংয়ের বাজেট দিয়ে আসলে আর সাপোর্ট হচ্ছে না। তো আলটিমেটলি কী হচ্ছে, পে মোডে আমাকে যাইতে হবে। দর্শক বলে অনেকে যে 20 টাকা দিয়ে কেন দেখবো, 50 টাকা দিয়ে কেন দেখবো, বাট রিয়েলিটি এইটা ভাই, কন্টেন্ট শুড ইট বি ফ্রি, ইট শুড নট বি ফ্রি। একটা পানির বোতলও তো আমি পয়সা দিয়ে কিনি, তো কন্টেন্ট আমি 20 টাকা দিয়ে কিনতে আমার প্রবলেম কি, 25 টাকা দিয়ে কিন্তু আমার প্রবলেম কি? এটার পিছনে মেধা যায় না? এটার পিছনে আমার তো মনে হয় যে মানে কোনো মানে কম হার্ড ওয়ার্ক যায় না এটার পিছনে, যে ওই বাজেটে একটা কন্টেন্ট নামাইতে আমাদের ডিরেক্টররা, আর্টিস্টরা যে কষ্ট করে। আবার হয়তো বা এটার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে, অডিয়েন্সও তার ভালোবাসা দিয়ে এই কন্টেন্টকে যেভাবে দেখে এবং অল্প একটু পারলে অডিয়েন্স যেভাবে দেয়, সেটাও আমি অডিয়েন্সকে অবশ্যই ওই জায়গায় দিব, কিন্তু ওই যে বিহেভিয়ারাল চেঞ্জটা হয়তো এখনও তৈরি হয় নাই। তো এই জায়গায় আসলে আইসা আমরা কি করছি, ওই যে বললাম আস্তে আস্তে মানুষকে ডাইভার্ট করছি, বা মানুষকে আস্তে আস্তে মানে শেখাইছি বা বোঝাইছি যে কেন এইটা আপনি দেখবেন, ইউটিউব আপনি এই কন্টেন্ট পাবেন না, এটা আরও এক্সক্লুসিভ কন্টেন্ট, আরও একটু জায়গার কন্টেন্ট। তো এই জায়গায় আমাদের, আমি আবারও বলবো, মানে কন্টেন্ট যেহেতু কিং, যে কন্টেন্ট ইজ কিং, এই জায়গায় ডেফিনেটলি আমার যেটা মনে হয় যে আমরা যেই ফর্মুলাতে আগাইছি, যে বাংলাদেশে ইউটিউব দেখে নিয়ার অ্যাবাউট 33 মিলিয়ন পিপল, তার মানে 3,30,00,000 প্রতি মাসে বাংলাদেশ থেকে ইউটিউব প্রতি মাসে দেখে, আমি যদি ইফ আই এম নট রং। তার মানে কি হচ্ছে যে 3,30,00,000 মানুষের কাছে স্মার্টফোন আছে, তার ওয়াইফাই ইন্টারনেট আছে, এবং আমি ধরে নিলাম তার পেমেন্টের কোনো কিছু আছে, ইদার গ্রামীণ ফোন বা বিকাশ বা হোয়াট এভার কিছু আছে। তো এই লোকটাকে যদি আমি আসলে কনভার্ট করতে পারি,
যদি আমি 5 লাখ লোকের থেকে 50 টাকা করে নিতে পারি, 5 5 25, 2.5 কোটি টাকা, 10 লাখ লোকের নিতে পারলে 5 কোটি টাকা। সো এই জার্নিতে আসলে আমার মনে হয় আমরা সবাই আছি, এবং এই যে টাকাটা ইনকাম করে কী হবে, কন্টেন্টের পিছনে ইনভেস্ট হবে, মানে ইটস মানে আমি হচ্ছে গিভ অ্যান্ড টেক সিচুয়েশন এবং উইন উইন সিচুয়েশন। এবং এই জায়গার জন্য আসলে আমাদের সবাইকে ডেভেলপ করতে হবে। কারণ এতদিন কিন্তু আমি গল্প বানাইছি, আমি আবারও ওই জায়গায় আসছি যে ক্রিয়েটিভে গল্প বানাইছি 120 মিনিটের ছবি, নাহলে 40 মিনিটের ড্রামা, নাইলে আসলে 26 পর্বের সিরিজ, নাহলে 52 পর্বের সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মে তো আসলে টাইম ডাজেন্ট ম্যাটার। 40 মিনিটের একটা কন্টেন্ট 20 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 80 মিনিটের একটা কন্টেন্ট হতে পারে। কিন্তু আমরা কিন্তু অভ্যস্ত হই নাই, কিন্তু এতদিন কিন্তু অভ্যস্ত 3-4টা ফর্মেটে। সো ওটিটি আমাদেরকে অফুরন্ত মানে গল্প বলার মানে ওয়ে করে দিছে। তো এইটাতে অভ্যস্ত হইতে এই যে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেইটা আমার কাছে মনে হয় আমরা সবাই আছি। এবং এর মাঝখানে যদি এক করোনা গেল, আবার এখন আমাদের যেই অবস্থা, হ্যাঁ, তো সব কিছু এবং পুরো ওয়ার্ল্ডের যেই অবস্থা, তাই না? তো এইটার মধ্যে দিয়ে আমরা কিছু দূর আগাই, আবার পিছিয়ে যাই, আবার আগাই, আবার পিছিয়ে যাই। তো আমার মনে হয় যে এই জার্নি আমরা যদি আসলে কষ্ট করে সবাই আসলে টিকে থাকতে পারি, আমাদের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই জায়গায় থাকতে পারি, এটার অনেক বড় ফিউচার আছে এবং এটা অনেক কিছু কন্ট্রিবিউট করবে। আজকে বাংলাদেশে যতগুলি ওটিটি, ওই যে আবারও বললাম, যেহেতু এটা নিউ টেকনোলজি, মানুষ আস্তে আস্তে ইউজ টু হচ্ছে, সবাই আসলে এখনও ইনভেস্টমেন্টের জায়গায় আছে, যে এভরিবডি আসলে ইনভেস্ট করছে। কারো হয়তো ইনভেস্টমেন্টের একটা আরওআই হচ্ছে পজিটিভ, কারো হয়তো হচ্ছে না, তারা লার্ন করছে এবং আস্তে আস্তে ডেভেলপ করছে নিজেকে। ডিজিটাল এই জায়গায় একটা বড় মানে আমি যেটা বলবো যে কোয়ালিটি হচ্ছে যে এটার একটা অ্যানালিটিক্স আছে, এটার একটা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ আছে। সো মানে ওই যে বললাম, এটা তো রকেট সায়েন্স না, এভরিবডি শিখে যাবে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকেই এক ধরনের ইনভেস্টমেন্ট মোডে আছে, যেই কারণে, এবং ইনভেস্টমেন্ট মোডে কী হচ্ছে যে একটা 100 টাকা দিয়ে একটা জিনিস বানালাম, যেটা যদি আমাকে 70 টাকা রিটার্ন করে সে বল পায়, 150 টাকা রিটার্ন করলে আরও বেশি মানে শক্তি পায়। কিন্তু এটা যদি 20 টাকা এনে দেয় তাকে, তাহলে তার আসলে একটু শকিংই লাগে। তো এরকম তো হিট অ্যান্ড মিস, সাকসেস, ফেলিওর, এরকম তো হয়ই। এইটার মধ্যে দিয়ে আমরা আসলে যাচ্ছি, সবাই আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আমার যেটা মনে হয়। পাশাপাশি আবারও যেটা বলবো যে ওই যে ক্রিয়েটারদেরকে নিয়ে যেহেতু আমরা আছি, তারাও আস্তে আস্তে বুঝতেছে। এক ধরনের বাবেলের মধ্যে ছিল কিছুদিন, আমার কাছে মনে হয় সেই বাবেল থেকে আমরা বের হয়ে আসছি। এখন আবার দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও তো আসলে সব বিজনেসের মতো ওটিটির মধ্যেও একটা এফেক্ট আছে। সো আমার কাছে মনে হয় যে মানুষের মনে যদি আসলে শান্তি না থাকে, পিস না থাকে, মানুষ বিনোদনে আসলে যায় কেন, তাই না? আর আমরা ওটিটির জার্নিটা আসলে ফিউচারের জায়গায় যদি বলি, ওটিটির জার্নিটা হয়তো শুরু হয়েছে বিনোদন দিয়ে, কিন্তু আলটিমেটলি আমার কাছে মনে হয় যে ওটিটির অনেক মানে ভিডিও স্ট্রিমিং, তো এই টেকনোলজির অনেক জায়গা আছে। একটা তো আছে এডুকেশন, যেটা অলরেডি কেউ কেউ করছে। একটা আছে হেলথ, যে আমার কাছে মনে হয় যে আজকে কারো যদি একটা ইউনাইটেডের বড় ডাক্তারকে দেখাইতে হয়, তার আসলে হয়তো বা ঢাকায় এসে কষ্ট করে দেখানোর দরকার নাই, কুড়িগ্রামে বসে সে হয়তো দেখাইতে পারবে। কিন্তু ওই মানে আমি যেটা বলছি, ওই এনভায়রনমেন্টটা লাগবে। ওখানে একজন প্রি ডাক্তার বা একজন কম্পাউন্ডার লাগবে, যিনি ওই টেস্টগুলি করবেন, ডিজিটালি পাঠাবেন, উনি ডিজিটালি এখান থেকে ভিডিও ফোনের মাধ্যমে করবেন। ডেফিনেটলি এটাও তো একটা ভিডিও স্ট্রিমিং, সেটাও কিন্তু এক ধরনের ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে, যেটাকে আমরা হেলথ সার্ভিস বলছি। সো এরকমভাবে দেয়ার আর লট অফ আমার কাছে মনে হয় যে সার্ভিসে ভিডিও স্ট্রিমিংটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করতে পারে আমার মনে হয় যে লং টার্মে। এবং এটার ফিউচার কিন্তু অনেক, নট অনলি এন্টারটেইনমেন্ট। আমি অনেক জায়গায় দেখি, কারণ আমাদের গভর্নমেন্টেরও একটা প্ল্যান ছিল যে A2I এর যে অ্যাক্সেস টু ইনফরমেশন, তাদের সব ইনফরমেশন, তাদের যত ডকুমেন্টারি বা যত মানে আমি বলবো টিউটোরিয়াল বা মানুষের শেখানোর জন্য যত কিছু করছে, একটা জায়গায় কিউরেটেডভাবে তারা রাখতে চেয়েছে। তো সেটার জন্য আসলে কী লাগবে, এরকম একটা ওটিটি প্ল্যাটফর্মের মতো একটা সাইট লাগবে আর কি, যেটা খুব ইজি টু অ্যাক্সেস অ্যান্ড লট অফ থিংস। সো আমার কাছে মনে হয় যে এটার ফিউচার মানে অসীম। এবং আজকে পৃথিবীর জায়গা থেকেও যেটা বলা হয় যে আমরা যখন শুরু করি তখন আসলে মানুষ আসলে 10% হয়তো ভিডিও কনজাম্পশন ছিল ইন্টারনেটের পিছনে, এখন সেটা 70-80%-এ চলে আসছে। যে আজকে যে ডেটাটা ইউজ হয় তার 78% ইউজ হয় কিন্তু ভিডিওর জন্য। সো আজকে একজন তার হরোস্কোপ, তার রাশি বা তার দিন কেমন যাবে, সে হয়তো ওইটাও তার ভিডিওর মধ্যে আসে, আগে যেটা সে পড়তো। এটা যে এক ধরনের আমি যেটা বলবো যে মানে আমাদের মানে ডেফিনেটলি ইন্টেলেকচুয়াল জায়গায় বা অ্যাস্থেটিক জায়গায় যে এফেক্ট করছে না তা না,
কিন্তু আবার যেটা হচ্ছে যে অনেক মানুষ জেনে যাচ্ছে যার হয়তো আগে সে কখনোই পড়তো না, বা সে ভিডিওর মাধ্যমে ব্যাপারটা পেয়ে যাচ্ছে আর কি। তো এরকম জায়গায় আমরা যদি দেখি, এবং সামনে এআই বলে আমি ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্যাপার আছে, সো এটাও কিন্তু একটা বড় ফিউচার সামনের দিকে আমরা দেখছি আর কি। যদি আবারও বললাম যে কোনো টেকনোলজির কিন্তু একটা দুই ধরনের এফেক্ট আছে, গুড অ্যান্ড ব্যাড। সো ওই ট্রানজিশনটা বের হয়ে টেকনোলজিটা গুডের দিকে যদি মানুষ বেশি আসলে ইউজ করে, তাহলে টেকনোলজিটা দাঁড়ায় যায়। তো আমরা বিলিভ করি যে ইন্টারনেটের, আমার মনে হয় যে সব কিছু তো এইটার বেস থেকে শুরু হয়েছে, সো এটা আমাদের অনেক কিছু দেখাইছে, এবং এই ভিডিও স্ট্রিমিংয়ের জায়গায় দের ইজ অনেক কিছু আছে যেটা এখনও আমরা এক্সপ্লোর করি নাই, আমরা জানিও না হয়তো বা অনেকে, এরকম একটা জায়গা আছে আর কি আমার মনে হয়। আমি যদি একজন অভিনেতার কথা ধরি, আসলে অভিনেতাটা আসলে কি করে, সে হয়তো থিয়েটার করে, অনেক কষ্ট করে কিছু কাজ করে, ছোট একটা কাজ পায়, আস্তে আস্তে কাজ শেখে বিভিন্ন এক্সপিরিয়েন্সে গিয়ে। ওই যে বললাম স্কুল কলেজ ওভাবে নাই, যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা নাই ওইভাবে, যেটা আস্তে আস্তে হয়তো হচ্ছে, এভাবে কিন্তু নিজের চেষ্টায় সে শেখে। আর আজকে টেকনোলজির কারণে যার একটু ক্রিয়েটিভিটি আছে, যে বাংলাদেশে সবাই গল্প বলতে পারে, আমরা সবাই ভাবে আমরা কিছুটা অভিনয় করি, সো সে ক্যামেরার সামনে এসে সে করে ফেলছে, হয়তো সে হঠাৎ করে সাকসেসও পেয়ে যাচ্ছে। কিন্তু ওই সাকসেসটা পেয়ে সে যদি নিজেকে শিক্ষিত না করে, নিজেকে যদি এডুকেট না করে, সেলফ এডুকেশনও হইতে পারে, সে কিন্তু সাস্টেইন করবে না। আর যেই আর্টিস্টটা ওই যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে কিন্তু সাস্টেইন করে যাবে। সো যতই তুমি মিডিয়ার এই গ্ল্যামার বা এই জায়গা বা এই টেকনোলজিক্যাল অ্যাডভান্স বলো, যে আজকে সবার হাতে ক্যামেরা, সবার হাতে আইফোন বা সবার হাতে একটা স্মার্টফোন, সে নিজের মতো করে গান গেয়ে ফেলছে বা করে ফেলছে, টিকটক ভিডিও বানিয়ে ফেলছে, লং টার্ম কয়জন সাস্টেইন করে? সো সাস্টেইন করতে গেলে ইউ হ্যাভ টু গিভ ইউর 100%। আমার মনে হয় যে ওই জায়গাটার মধ্যে, যেই জায়গায় নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ, শিখতে হবে, জানতে হবে, হ্যাঁ, ডেফিনেটলি বই পড়তে হবে, সিনেমা দেখতে হবে, ওই জার্নির মধ্যে যদি তুমি না থাকো, তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে না। তো আমার কাছে মনে হয়েছে যে ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যে যারা আসলে কষ্ট করে করছে, আমার মনে হয় যে রাউট কিন্তু ওইটাই, যে এমন একটা জায়গায় যেটারে আমরা বলি কনসিস্টেন্সি এবং সাস্টেনেবিলিটি, যে আসলে একবার করে আমি পেয়ে গেলাম, কিন্তু আমি আসলে বারবার পাচ্ছি কিনা, সব যে হবে তাও না, কিন্তু ওই জায়গাটা আমার আছে কিনা। তো সেটা যদি আসলে মগজে মাল না থাকে, স্কিল না থাকে, অ্যাচিভ করাটা একটু টাফ আর কি। আমি যদি বলি ট্যালেন্ট না থাকে নিজের মধ্যে আসলে।